সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যাকে আমরা সংক্ষেপে বলি সার্ক। এই সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি সংগঠন। দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে এই সংগঠনটি গঠন লাভ করে এবং বাংলাদেশের উদ্যোগে কিন্তু এটি গঠিত হয়। এখন সার্ক থেকে প্রায়শই আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে, এই তথ্যগুলো আমরা একটু দেখে রাখি যে কি কি প্রশ্ন ঠিক আসে, সেই তথ্যগুলোই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর সাথে বা দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার উদ্দেশ্যে সার্ক গঠন লাভ করে। এবং কত তারিখে? 8 ডিসেম্বর 1985 সাল। সালটি ইম্পর্টেন্ট, 85 সালে সার্ক গঠন লাভ করে, এটি আমাদের মনে রাখতে হবে। এবং এটি কোন ধরনের সংগঠন, কোন ধরনের সেটি আমরা মনে রাখতে হবে। অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নের যৌথ আত্মনির্ভরশীলতার উদ্দেশ্যে এটি গঠন লাভ করে। এক কথায় অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামাজিক কোলাবোরেশনের জন্যই সার্কের জন্ম হয়। এখন আসেন সার্কের দেশ কোনগুলা, সেগুলো আমাদের জানতে হবে, কারণ প্রায়শই প্রশ্ন আসে নিচের কোনটি সার্কের অন্তর্ভুক্ত, কোনটি সার্কের অন্তর্ভুক্ত নয়, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে। সার্কের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 8টি দেশ হচ্ছে সার্কের সদস্য। সেই 8টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং আফগানিস্তান। এই 8টি দেশ মনে রাখার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে আমরা মনে রাখবো মানচিত্র দেখে। মানচিত্রে এক এক করে আমরা মনে রাখবো, এই যে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, এই যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, বাংলাদেশ। এভাবে করে মনে রাখলে সবচেয়ে ভালো হয়। ভিজুয়ালাইজ করে মনে রাখলে এটি ভোলার কোনো সম্ভাবনা নেই। আর যদি এটি মনে রাখতে কষ্ট হয় বা কেউ যদি এভাবে মনে রাখতে না পারেন, তাহলে মনে রাখতে পারেন বিএনপি ইজ MBA। এই বাক্যটি মনে রাখলে আমরা এই নামগুলো মনে রাখতে পারবো। এটি হচ্ছে বাংলাদেশ, বিতে বাংলাদেশ, এনে হচ্ছে নেপাল, এরপরে পিতে হচ্ছে পাকিস্তান, পিতে পাকিস্তান, আইতে হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ ভারত, এসে হচ্ছে শ্রীলঙ্কা এবং এমে হচ্ছে মালদ্বীপ, বিতে হচ্ছে ভুটান এবং এতে হচ্ছে আফগানিস্তান। এবং এই আফগানিস্তান হচ্ছে সর্বশেষ সদস্য। এভাবে করে যে কোনো একটা ওয়েতে আমাদের এই নামগুলো মনে রাখতে হবে। এবং আরও একটি তথ্য মনে রাখা দরকার, সেটি হচ্ছে এই যে সার্কভুক্ত 8টি দেশ পড়লাম, এই 8টি দেশ নিয়েই হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া, তাহলে যদি বলা হয় দক্ষিণ এশিয়ার দেশ কয়টি? 8টি। কোনগুলা? এই যে সার্কের দেশ যেগুলো, সেগুলোই হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ, কারণ নামটার ভিতরেই বলা আছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে? এবং তবে জাতিসংঘের মতে এই তথ্যটি শুধু জেনে রাখতে হবে, যদি প্রশ্ন আসে দক্ষিণ এশিয়ার দেশ কতটি, 8টি উত্তর। তবে যদি কখনো প্রশ্ন হয় জাতিসংঘের মতে দক্ষিণ এশিয়ার দেশ কয়টি, তাহলে উত্তর হবে হচ্ছে 9টি। বাকি সব জায়গায় আপনি আনসার করবেন 8টি এবং 8টি সঠিক। আরেকটি যে বাড়তি দেশকে হচ্ছে জাতিসংঘ দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে গণ্য করে, সেটি হচ্ছে ইরান। ইরানকে তারা দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে গণ্য করে। এখন আসেন সার্ক সম্পর্কে আরও যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমাদেরকে একটু জানা দরকার। প্রথমত জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হচ্ছে, এই যে সার্কের পর্যবেক্ষক দেশ হচ্ছে 9টি। আসলে 9টি দেশ নয়, 8টি হচ্ছে দেশ এবং একটি হচ্ছে সংস্থা, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এবং বর্তমান চেয়ারম্যানের নামটা আমরা একটু মনে রাখবো, শের বাহাদুর দেওবা, উনি হচ্ছে নেপালের, অর্থাৎ নেপাল দেশটি হচ্ছে বর্তমান চেয়ারম্যান। এবং বর্তমান মহাসচিব উনি কিন্তু বাংলাদেশের, এই জন্য এই নামটি ইম্পর্টেন্ট, এই নামটি একটু মনে রাখতে হবে। গোলাম সরওয়ার, এবং নিয়োগ পেয়েছেন 23 জুলাই 2023। এই তারিখ অবশ্যই মনে রাখা দরকার নেই, নামটা মনে রাখলেই চলবে। তিনি 15তম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। প্রথম নারী মহাসচিব একবার মনে দেখে রাখবেন, ফাতেমা দিয়ানা সাইদ। প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে 1985 সালে, এবং তখনই কিন্তু সার্ক গঠন লাভ করে। মহাসচিব নির্বাচিত হয় 3 বছরের জন্য, অর্থাৎ একজন 3 বছরের জন্য মহাসচিব হন। 23 সালে গোলাম সরওয়ার উনি মহাসচিব হয়েছেন, তাহলে 23, 24, 25 এই 3 বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। এবং সার্কভুক্ত যে দেশের আয়তন প্রায় বাংলাদেশের মতো, নেপালের আয়তন কিন্তু প্রায় বাংলাদেশের সমান। ওকে, এরপরে আমাদের যেটা জানা দরকার সেটি হচ্ছে সার্ক এর অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র রয়েছে কয়েকটি। একটি হচ্ছে নেপাল, আফগানিস্তান এবং ভুটান। স্থলবেষ্টিত রাষ্ট্র এইগুলা। কখনো কখনো এটি প্রশ্ন এইভাবেও করা হয়, কোনটি ল্যান্ডলকড কান্ট্রি? তখন উত্তর হবে এই যে নেপাল, ভারত, আফগানিস্তান এবং হচ্ছে ভুটান, এই 3টি দেশ।
সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 2014 সালে এবং তারপর থেকে আর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। 16 সাল থেকে বন্ধ আছে, 16 সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই সম্মেলনটি কিন্তু হয়নি, বন্ধ হয়ে যায়। এটির মূল কারণ হচ্ছে পাকিস্তান এবং ভারতের যেই অন্তর্দ্বন্দ্ব, তাদের ভেতরে যেই শত্রুতাপূর্ণ যে সম্পর্ক, সেটির কারণে, এবং পরবর্তীতে অন্য দেশগুলোর ভিতরেও এই বৈরিতা ছড়িয়ে পড়ে। পাকিস্তানে যে সম্মেলনটি আয়োজন করা হয়, সেই সম্মেলনে প্রথমে ভারত ওখানে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়, পরবর্তীতে বাংলাদেশও জানায় এবং অন্য কিছু দেশও সেখানে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়, এবং সেভাবেই কিন্তু একটি অচল অবস্থায় কিন্তু সার্ক পড়ে আছে। ওকে, এরপরে সার্কের মূলনীতি নিয়ে সাধারণত প্রশ্ন আসে না, তবে এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন কিন্তু আমরা আসতে দেখি। সার্কের মূলনীতি কি? দুটি মূলনীতি আমাদের জানা দরকার। এই সংস্থার যে কোনো সিদ্ধান্ত সর্বসম্মত হতে হবে, অর্থাৎ শতভাগ হ্যাঁ ভোট যদি না পায় কোনো একটি প্রস্তাব, তাহলে সেটি পাশ করা হবে না, এবং সেটি কিন্তু প্রায় অসম্ভব টাইপের। আপনি যদি সার্কের সদস্যগুলো দেখেন, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, এই দেশগুলা, বিশেষ করে ভারত এবং পাকিস্তান, কোনো একটি সিদ্ধান্তে কিন্তু একমত হওয়াটা অসম্ভব। সুতরাং হ্যাঁ ভোট কখনোই 100% হয় না, এবং কোনো উদ্যোগই নেওয়া কিন্তু সম্ভব হয় না। এবং সার্কের সমালোচনা যদি করতে হয়, এটি কিন্তু বড় একটি সমালোচনা। এই যে 100% হচ্ছে হ্যাঁ ভোট হলে পরে একটি প্রস্তাব পাশ করা হবে, এটি একটি বড় দুর্বলতা কিন্তু এই সার্কের। এরপরে দ্বিপক্ষীয় বিরোধ যেগুলো রয়েছে, সেই বিরোধগুলো নিয়ে এখানে আলোচনায় তোলা যাবে না, এখানে এই বিষয়ে কোনো আলোচনাই হবে না, এটি আরও একটি সমস্যা। এই জন্য দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর সমাধান কিন্তু কখনো হয় না। সুতরাং এই বিষয়গুলো মনে রাখা দরকার। একবার প্রশ্ন এসেছে এভাবে যে নিচের কোনটি সার্কের সভায় উত্থিত হয় না বা সার্কের আলোচনার বিষয় নয়, সেখানে একটি অপশনে ছিল দ্বিপাক্ষিক সমস্যা। সুতরাং এই মূলনীতিগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখন আসুন, এটি হচ্ছে দুটি চুক্তি সম্পর্কে জানতে হবে যেটি সার্কের সাথে সংশ্লিষ্ট। দুটি চুক্তি, একটি হচ্ছে সাপটা আর একটি সাফটা। আমরা প্রথমে এটা একটু দেখি। সাপটা এটি কি জিনিস? এটি হচ্ছে সার্কভুক্ত কিছু দেশ বাণিজ্য শুল্ক সুবিধা দেওয়ার লক্ষ্যে 11 এপ্রিল 1993 সালে এই চুক্তিটি হয়, এবং এই চুক্তিকে বলা হচ্ছে সাপটা, অর্থাৎ সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টের মাধ্যমে বাণিজ্য শুল্ক সুবিধাটা দেওয়া হবে, এছাড়া আর কিছুই না। এটি কার্যকর করা হয় 95 সালে। দুটি জিনিস মনে রাখতে হবে, কবে সাপটা চুক্তিটি হয়? 93 সালে। এটি কার্যকর হয় কত সালে? 95 সালে। এটি মনে রাখলেই হবে, আর অ্যাব্রিভিয়েশনটা আমরা মনে রাখার চেষ্টা করব। পরবর্তীতে আরেকটি চুক্তি করা হয় এটির সামনে গিয়ে, সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে এই যে, বারবার চলে যাচ্ছে কেন? এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর শুল্কমুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার জন্য আগে ছিল শুল্ক সুবিধা দেওয়া, অর্থাৎ সামান্য পরিমাণ সুবিধা দেওয়া। তখন ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে একদম বাণিজ্য শুল্ক মুক্ত যে অঞ্চল, সেটি গড়ে তোলার উদ্দেশ্যে আরেকটি চুক্তি হয়। সেটি হয় হচ্ছে 2004 সালে চুক্তিটি করা হয়, এবং এটি কার্যকর হয় কত তারিখে? 2006 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর করা হয়। এখানেও চুক্তির সাল এবং কার্যকর হওয়ার সাল, এ দুটি মনে রাখতে হবে, এবং অ্যাব্রিভিয়েশনটা মনে রাখবেন। এটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, আর সাপটা ছিল কিন্তু সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, আর এটা কিন্তু সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, আগেরটা ছিল এগ্রিমেন্ট। ঠিক আছে, এই তথ্যগুলো মনে রাখতে হবে। এরপরে আসেন আমাদের সার্কের কিছু কেন্দ্র। সবচেয়ে ইম্পর্টেন্ট এখন পর্যন্ত সার্ক থেকে এইগুলাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে বারবার প্রশ্ন আসে যে সার্কের কোন কেন্দ্র কোথায় অবস্থিত। আমরা একটু দেখে নেই। সার্কের কৃষি কেন্দ্র ঢাকায় অবস্থিত, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু ঢাকাতে অবস্থিত, এটি আমাদের মনে রাখতে হবে। সার্কের তথ্য কেন্দ্র নেপাল, দেখে রাখবেন, খুব একটা ইম্পর্টেন্ট না। সার্কের মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র ইসলামাবাদে অবস্থিত, এবং সার্কের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এটি ভারতের গুজরাটে। এটি ভেরি 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 ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এটি সাম্প্রতিক চেঞ্জ হয়েছে 2023 সালে, এ কারণে এটি ইম্পর্টেন্ট। সার্কের সাংস্কৃতিক কেন্দ্র সেটি হচ্ছে শ্রীলঙ্কাতে, এবং সার্কের উপকূলীয় অঞ্চল ব্যবস্থা কেন্দ্র সেটি মালদ্বীপে অবস্থিত। সার্ক যক্ষ্মা ও HIV কেন্দ্র সেটি হচ্ছে কাঠমান্ডুতে।
এবং সার্ক বন কেন্দ্র এটিও ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ভুটানে, এবং সার্ক ডকুমেন্টেশন কেন্দ্র হচ্ছে নয়াদিল্লি, এবং সার্ক জ্বালানি বা শক্তি কেন্দ্র সেটি হচ্ছে পাকিস্তানে অবস্থিত। এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে কৃষি কেন্দ্র, দুর্যোগ ব্যবস্থাপনা, বন এবং হচ্ছে জ্বালানি, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এই তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে। এই সার্ক সম্পর্কিত এই তথ্যগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এ পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।